এবার একটু বাস্তবতার দিকে আসতে চাই যে আসলে হলে কি কি জিনিস ঘটতে পারে, আমাদের সক্ষমতাটা কতখানি আসলে এই মুহূর্তে, মানে ধরেন যে মাত্রাটা গেল তার থেকে আরও যদি কিছুটা বেশি হয় সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির মাত্রা কত হবে আমরা এটা বোধহয় কল্পনাও করতে পারি না। সেই ক্ষেত্রে এই যে ডিজাস্টার মোকাবেলা এটা কিভাবে সম্ভব, এটার জন্য কি আমরা প্রস্তুত আছি? সেটা তো আমরা শুরুতে একটু আলোচনা করলাম যে আসলে আমাদের একটা পরিকল্পনা এবং সেটা কোন পর্যায়ে কে কি কাজ করবে এটা একটা পরিষ্কার হওয়া উচিত। আছে কিছু, কিন্তু সেটার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। সেগুলো কি পর্যাপ্ত আছে? ম্যান পাওয়ার তো পর্যাপ্ত আছে, ম্যান পাওয়ারের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। ইকুইপমেন্টও সবসময় যে আমার দরকার আছে তাও না, এবং ইকুইপমেন্টগুলো কিনে কোথায় রাখা হয়েছে এটা ফায়ার ব্রিগেডের কেউ থাকলে ভালো বলতে পারতো। কিছু আমাদের সাংগঠনিক সমস্যা আছে, যেমন ধরেন ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্সে যারা চাকরি করছে, যে মানুষটা ফায়ার পার্সন হিসাবে জয়েন করেছে সে কোনোদিন এটা ডিজি হতে পারবে না, সে কোনোদিন এটা ডিরেক্টর হতে পারবে না। একটা বিএসসি পাস ছেলেকে আপনি ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে নিচ্ছেন, তার কি কোনো অ্যাম্বিশন থাকতে পারে না? সে তাহলে কিসের তাড়নায় কাজ করবে? এগুলো আমাদের চিন্তা করা উচিত। ইট শুড বি এ প্রফেশনাল অ্যান্ড কেরিয়ার জব। সেখানে আমরা অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে বসিয়ে দিচ্ছি, সেখানে তারা নেতৃত্ব দিচ্ছে। এটা টোটালি একটা ফ্রাস্ট্রেটেড অর্গানাইজেশনে পরিণত হয়েছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের অর্গানাইজেশনগুলোকে প্রফেশনালি রান করতে হবে, যে কাজের জন্য উপযুক্ত, এবং তারা যেন দেখতে পায় যে আমি সংগঠনে এই পর্যন্ত যেতে পারবো, এইটা করলে আমি এই পর্যন্ত যেতে পারবো। আমাদের ফায়ার ব্রিগেডে খুবই উপযুক্ত মানুষ আছে। আপনার মনে আছে এখানে একটা বাস পড়ে গিয়েছিল, আমাদের অনেক মেশিন টেশিন এসে লোকেটই করতে পারছিল না। একজন ড্রাইভার যাকে চিটাগাং থেকে নিয়ে আসা হচ্ছিল, সে এক ডুব দিয়ে বাস বের করে দিয়েছে। তাকে আনার জন্য প্লেনও যায় নাই, তাকে বাসেই আসতে হয়েছিল এই ঢাকা শহরে। এইভাবে আমরা ট্রিট করি আমাদের সবচেয়ে উপযুক্ত মানুষগুলোকে। তো এইটা যদি চলতে থাকে তাহলে তো এটা হবে না। তারপরে দ্বিতীয় কথা, ধরেন বেশিরভাগ মানুষই তো মারা গেছে লাফিয়ে ছুটে যেতে, এইটা বন্ধ করতে হবে। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি হচ্ছে নবীন বরণ হয়, খুব বড় করে কালচারাল অনুষ্ঠান হয়, কোনো প্রভোস্ট কোনো রেক্টর কি বলেছে যে এখানে কি কি ঝুঁকি আছে? তোমার এই হলে কোন ঝুঁকি? তুমি ডান দিকে সিঁড়িতে আগুন লাগলে তুমি বাঁ দিকে সিঁড়ি দিয়ে বার হবা, বা এইটা নিয়ে কোনোদিন কোনো আলোচনা। অথচ আমাদের এখানে একটা জিমনেশিয়াম আছে, ওখানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আছে। আগে নিয়ম ছিল ওখানে একটা সার্টেন ডে পর্যন্ত না গেলে পার্সেন্টেজ পাওয়া যেত না, তাকে সাবসিডিয়ারি পরীক্ষা দিতে হতো না, সেগুলো এখন উঠে গেছে। কিন্তু এটা তো তাদের কাজ। আমাদের দেশে স্কাউট আছে। আপনি তো টাকা পয়সার কথা বললেন, আপনি যদি কোনো পাবলিক স্কুলে পড়ে থাকেন, সরকারি স্কুলে পড়ে থাকেন, আপনি জানবেন যে প্রত্যেক বছরে নতুন বছর যে ভর্তি ফিগুলো, সেখানে একটা স্কাউটের ফি আছে। দেশে কত ছাত্র প্রত্যেক বছরে টাকা দিচ্ছে, এই টাকাটা কোথায় যায়? হাজার হাজার কোটি টাকা এই স্কাউটিংয়ের আছে, কোনো ব্যয় নাই। ওই একটা জামুড়ি হয়, তখন চামড়ি চানাচুরের পয়সাটাও হয় না, নিজের ড্রেস নিজেকে নিয়ে আসতে হয় সেখানে। কিন্তু এই টাকাটা দিয়ে তো আমরা অনেক প্রিপেয়ারনেস করতে পারি। এই স্কাউটদের ব্যবহার করা যায়। হ্যাঁ, আরও ব্যবহার করা যায়। আমাদের প্রত্যেক স্কুলে গেম টিচার আছে, আমাদের পিটি ক্লাস হয়। পিটি ক্লাসে একটা দিন তো আলোচনা করতে পারি ইভ্যাকুয়েশন প্ল্যান কি হবে। যে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, কিন্তু পিটি ক্লাসে একটা হতে পারে। আমাদের কে লাভ দিল, কে হাত উঁচু করলো, এটার উপরে নাম্বার হয়, কিন্তু কে একটা ভালো ইভ্যাকুয়েশন প্ল্যান করছে। জেলা স্কুল 4 তলা, এখান থেকে নামার সিঁড়ি কয়টা আছে, কিভাবে সে নামবে যদি একটা আগুন লাগে, যদি আর্থকুয়েক হয়। এই জিনিসগুলো আমাদের প্রস্তুতির ভিতরে আসতে। প্রস্তুতি শুধু গভর্নমেন্টের প্রস্তুতি না, এটা জনগণের প্রস্তুতি, ছাত্রের প্রস্তুতি, সকলের প্রস্তুতি। পারিবারিক পর্যায়ে এই প্রস্তুতি রাখবে। আমি কি আমার শিশুটাকে বলেছি, এই যে ফায়ার ব্রিগেড একটা ইস্যু করেছে, কি করবেন না করবেন, ওখানে কোনো শিশুর কথা নাই। বড় আশ্চর্যের ব্যাপার। এটা টোটালি একটা মেল অ্যাডাল্ট ফোকাস সোসাইটিতে আমরা বসবাস করছি। এখানে কোনো নারী নাই, এখানে কোনো শিশু নাই, এখানে কোনো তরুণ নাই, সব কিছু পুরুষ মানুষ, এবল বডিড পুরুষ মানুষের জন্য যেটা দরকার। আপনি দেখেন ওখানে যে 72টা জায়গা আছে, সব জায়গায় তাদের কথাই বলা হচ্ছে, ছবিও তাদের, কাজও তাদের। এভাবে তো সমাজ চলতে পারে না। এইটা কে শেখাবে? এই যে যারা এটা তৈরি করেছে তাদেরকে কে শেখাবে? মিডিয়া শেখাতে পারে, স্কুল কলেজ শেখাতে পারে, পরিবার থেকে শিখতে হতে পারে। আমি কেন জেন্ডার ব্লাইন্ড হব? আমি কেন চাইল্ড ব্লাইন্ড হব? আমাদের সোসাইটিটা টোটালি একটা চাইল্ড ব্লাইন্ড সোসাইটি। কোনো জায়গায় কথা নয় যে শিশুকে তুমি কীভাবে বাঁচাবে। আপনি দেখেছেন টেলিভিশনের ফুটেজগুলো, সিসিটিভি ফুটেজ, বাবা ছেলেকে রেখে পালায় যাচ্ছে। হোয়াট ইজ দিস? এটা তো আমি নিতেই পারছি না।
কিন্তু এই জিনিসগুলো আমাদের, উনি নাটকের কথা বললেন, হয়তো আপনারা নাটক করেন, কিন্তু নাটকের মাধ্যমে অনেক মেসেজ দেওয়া যায় যেগুলো আমাদের এতে হেল্প করতে পারে। আপনি কোনো নাটকের কথা মনে করতে পারেন যে নাটকে থাপ্পড় মারা নাই, নায়ক নায়িকাকে মারছে, নায়িকা নায়ককে মারছে, বাপ ছেলেকে মারছে। এটা ভায়োলেন্ট সোসাইটি, সেটা হুমায়ুন আহমেদের লেখা হোক আর যারই লেখা হোক। মানুষকে ব্যঙ্গ করা, মানুষকে টিটকারি মারা, মানুষকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা বিকেম এ পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট। খায় আর কি, যে শব্দটা হয় না, খাওয়াইতে জানলে ভালো জিনিসও খাওয়ানো যায়। আমরা যা খাওয়াই সেটাই আমি কত বড় রাঁধুনি নির্ভর করবে আমি কিভাবে খাওয়াচ্ছি। আমার বাড়িতে আসে হয়তো সেমাই খাওয়ার জন্য, তার পছন্দের খাবার, কিন্তু আমি যদি তাকে ডিমের হালুয়াও ভালো করে খাওয়াতে পারি, সে সেটাই খাবে। এই যে খাবার কথা বলেন, আমি দেখেন কতটা আমাদের চাইল্ড ব্লাইন্ড সোসাইটি। ঈদের সময়, কোরবানির সময় আমাদের বাড়িতে শিশুরা আসে। কোনো বাড়িতে দেখেছেন শিশুদের জন্য একটা আলাদা ডিশ করা? সে বড়দের ডিশ খাচ্ছে, তার ঝাল লাগছে, বলে পানি খা, পানি খা। আরে হোয়াট ইজ দিস? আমার বাড়িতে আসবে, শিশুর জন্য কোনো ডিশ নাই। আপনি যে কোনো বাড়িতে যান, প্রত্যেক বাড়িতে তো শিশু আছে, যে বাড়িতে শিশু নাই সেই বাড়িতে শিশুরা আসে। টয়লেটে দেখেছেন শিশুর জন্য কোনো ব্যবস্থা আছে? সে হাত ধুতে পারতেছে না, এইভাবে হাত উঁচু করে, পা গলা উঁচু করে হাত ধুচ্ছে, তার তো একটা ছোট মুড়া রাখলে সে ধরতে পারে। এটা আমার যাদের কাছে চুল কাটতে যায় সে বুঝে গেছে, যে চাইনিজে খেতে চায় পুরা ব্যবসায়ী সে বুঝে গেছে, তারাও একটা চাইল্ড কর্নার করেছে, যে চুল কাটতেছে সে একটা শিশুর বসার জায়গা করছে, কিন্তু আমার বাড়িতে শিশুর কোনো জায়গা নেই। তো এই চাইল্ড ব্লাইন্ড সোসাইটিতে আপনি কিভাবে শিশুকে রক্ষা করবেন? যার প্রতিফলন দেখলাম যে বাবা দৌড়ে পালিয়ে যাচ্ছে, পেছনে শিশু দাঁড়ায় আছে। তো এটা আমাদের অনেক অনেক গভীরে কাজ করতে হবে এবং দ্রুত কাজ করতে হবে, এখনই কাজ করতে হবে। এটি আপনি বলছেন যে সাধারণ মানুষদের জন্য। আরেকটি আমি যেটা বলছি যে আসলে সরকারি পর্যায়ে যে ভবনের কথা আমি শুরুতেই বলছিলাম, যে আসলে এই ভবনের কোনো বিধিমালা কি আসলে আমরা কেউ মানছি? যেখানে 4 তলা করার কথা সেখানে 8 তলা করছি, রাস্তা যতটুকু থাকার কথা ছিল ততটুকু নেই। ডিজাস্টার করে ভেঙে পড়লে ওখানে গাড়ি ঢুকবে কীভাবে, ফায়ার সার্ভিস কীভাবে ঢুকবে, মানুষ কীভাবে তাকে সাহায্য করতে যাবে, সেই বিষয়গুলো তো আমরা দেখি না। নাই, এটা ঠিকই বলেছেন আপনি, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটাকেও দুর্যোগ ব্যবস্থাপনার সাথে চিন্তা করে আমরা করি নাই, করতে পারছি না। এটা তো টোটাল চিন্তার মধ্যেই একটা ইয়ে আছে। আপনি দেখবেন আমাদের সচিবালয় এখন বোধহয় এতটা নাই, যে একটা ঘরের মধ্যে 3 জন 4 জন 5 জন 6 জন বসে গেছে, এবং আপনি ওনার কাছে যেতে গেলে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যেতে হবে, এবং ওনার যদি কোনো সমস্যা উনি তো বেরোতে পারবে না। এটা খোদ সচিবালয়ে এই ঘটনা আছে। তো বলে আমাদের তো জায়গা নাই, সংকলন আরেকটা বিল্ডিং বানাতে হবে। আপনি জাপানে যান, তারা খুব কম জায়গার ভিতরে ব্যবস্থা করছে, অনেক স্বল্প। যে আমাদের যখন সোনারগাঁ হোটেল হয়, সোনারগাঁ হোটেলের ম্যানেজার যে রুমটায় বসতো, এই রুমটা এই ঘরটাকে 10 ভাগ করলে যতটুকু হবে ততটুকু, কিন্তু বেরোনোর জায়গা আছে, সে ওখানে শান্তির সাথে বসতে পারবে। এটা স্পেস ইউটিলাইজেশনটা যে করা যায়। এবং দেখবেন আবার সচিবালয়ের ভিতরে দেখবেন, অন্য জায়গার কথা বলি না, পার্টিশন করেছে কি দিয়ে? ওই আলমারি দিয়ে, লোহার আলমারি দিয়ে পার্টিশন করেছে। আপনি বেরোতে পারবেন না, ঢুকতে পারবেন। একটা আলমারি যদি পড়ে যায় তাহলে কি হবে? সেই জন্য বলছি আমাদের অনেক ভাগ্য ভালো যেটা দিনের বেলা হয়েছে এবং ছুটির দিনে হয়েছে, অন্য দিন হলে আরও অনেক খারাপ।